ভারত ও বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত একসময় যা ছিল বন্ধুত্বের মেলবন্ধন, আজ তা পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। বিএসএফ ও বিজিবির মুখোমুখি অবস্থান, অনুপ্রবেশকারীদের পুশব্যাক আর সেই সাথে সীমান্তে নতুন করে তৈরি হওয়া কাঁটাতারের বেড়া, সব মিলিয়ে পরিস্থিতি আজ বারুদের স্তূপে পরিণত হয়েছে। আজকের এই আলোচনায় আমরা খতিয়ে দেখব কেন দুই দেশের সীমান্ত আজ এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে, কেন মনে হচ্ছে আমরা একটি অলিখিত কিন্তু নিশ্চিত যুদ্ধের দিকে এগিয়ে চলেছি। বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে পুশব্যাক বিতর্ক। একদিকে ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরে অনুপ্রবেশকারীদের, তাও তাদের সংখ্যাটা কম নয়, কমপক্ষে 2 কোটি এবং ঊর্ধ্বপক্ষে 3 কোটিও ছাড়িয়ে যেতে পারে, এই বিরাট সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরাতে বদ্ধপরিকর ভারত। অন্যদিকে বাংলাদেশের বর্তমান শাসকরা তাদের গ্রহণ করতে নারাজ। আমরা জানি যে এই নারাজ হওয়ার পেছনে অনেক বাস্তবিক কারণ আছে। যে দেশ এমনিতেই চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে, যাদের এই মুহূর্তে সেইভাবে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের তেমন করে সুযোগ করে দিতে পারছে না, নানান অসুবিধে রয়েছে তাদের খাদ্যের সব কিছু দিক দিয়ে, তার উপরে 2.5 থেকে 3 কোটি মানুষকে যদি নিতে হয়, তাহলে তাদের নানা রকম অসুবিধে, তারা আরও বিপর্যস্ত হয়ে যাবে। শুধু তো 3 কোটি মানুষের জন্যে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলেছে যে আজ থেকে 5 বছর আগে মানে শেখ হাসিনা তখন ছিলেন, তখন থেকে 2860 জন মানুষের একটা তালিকা বাংলাদেশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে গ্রহণ করবার জন্যে, নিয়ে যাওয়ার জন্যে। বাংলাদেশ তার উত্তর আজ অবধি দেয়নি। দিলে মুশকিল আছে। এই তালিকাটা এই ভিত্তিতে একবার গ্রহণযোগ্য বলে তারা ধরে নিলে তারপরেই এই তালিকাতেই তো আর শেষ নয়, এবং এটা তো সবে শুরুও নয়, একেবারে শুরুরও আগের মাত্র 2860। এরপরে একটা বিরাট সংখ্যক মানুষের লিস্ট চলে আসবে। তো এই দুই অনমনীয় অবস্থানের কারণে বিএসএফ ও বিজিবি আজ সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে গেছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো এর সামাজিক প্রভাব। বাংলাদেশে কমতে কমতে যে 1.5 কোটি হিন্দু এখনো অবশিষ্ট আছে, তারা মুখোমুখি হয়েছে এক তীব্র আতঙ্কের। আর সেই 1947 সালের পর থেকে দীর্ঘ প্রায় 8 দশকের অভিজ্ঞতায় যা দেখা গেছে, এরকম একটা পরিস্থিতির উৎপত্তি হয় আর হিন্দুরা আতঙ্কিত হয়ে দেশ ছাড়ে। এবারও এই পরিপ্রেক্ষিতে হিন্দুরা আতঙ্কিত হয়ে আবার দেশ ছাড়তে শুরু করেছে। তবে এবার দেশ ছেড়ে ভারতে চলে আসাটা সহজ নয়। আগে দেশত্যাগ করে আসা হিন্দুরা সীমান্তে বাধা পেত না, এখন পাচ্ছে। এখন ভারত সম্ভবত বুঝিয়ে দিতে চাইছে, ওরা হিন্দু হলেও তোমার দেশের নাগরিক, ওদের রক্ষণাবেক্ষণ করতে আইন অনুযায়ী তোমরা বাধ্য, আর সেই দায়িত্ব পালন করতে হবে তোমাদের। যেমন ভারত তার সংখ্যালঘু মুসলিম নাগরিকদের জীবন জীবিকার দায়িত্ব নিয়ে এসেছে, নিচ্ছে, তেমন তোমাদেরও নিতে হবে তোমাদের দেশের সংখ্যালঘু হিন্দুদের দায়িত্ব। যদি না পালন করো সে দায়িত্ব, তাহলে কি করা হবে এবার? এতদিন সেটা করা হয়নি, সেটাও সম্ভবত ঠিক করেছে এবার ভারত। সেই ঠিক করাটা কি বলবো, তবে এখন নয়, আলোচনার শেষে। যা বলছিলাম, সীমান্তের পশ্চিমবঙ্গ পারে ভিড় জমাচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা দেশে ফিরবে বলে, স্বেচ্ছায় নয়, ভয়ে।
বিএসএফ তাদের তুলে দেবে বিজিবির হাতে, কিন্তু বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ডস, তারা সহজে নিতে চাইছে না। তাদেরকে, নিজের দেশের মানুষকে তৈরি করছে নানান অজুহাত। আর সীমান্তের বাংলাদেশ পারে অনেক জায়গায়, বিশেষ করে নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভিড় করে রয়েছে বাংলাদেশের বহু হিন্দু পরিবার। তারা অনুপ্রবেশকারী নয়, স্বদেশে অত্যাচারের ভয়ে, আতঙ্কে ভারতে পালিয়ে আসতে চাইছে। যেমনভাবে 1971-এ পালিয়ে এসেছিল বেশিরভাগ হিন্দু, সঙ্গে সামান্য কিছু মুসলিম, কিন্তু বিএসএফ এবার তাদের আসতে দিচ্ছে না। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী হটাওয়ের পাল্টা হিসেবে বাংলাদেশি মুসলিম মৌলবাদীরা হুমকি দিচ্ছে সে দেশের হিন্দুদের দেশ ছাড়ার জন্য। এই গোষ্ঠীগুলির হুমকি এবং বিক্ষিপ্ত কিছু আক্রমণের ঘটনা আগুনের স্ফুলিঙ্গের মতো কাজ করছে। এর ফলে মানুষ ভিটে মাটি ছেড়ে ভারতের দিকে চলে আসার জন্য জমায়েত হচ্ছে অনেক জায়গায়। কয়েকদিন আগে একটি ছবিতে দেখলাম নদিয়ার সীমান্তের এক পারে, সেখানটাতে নদী সেখানে ডিমার্কেশন দুদেশের, তার মধ্যে বাংলাদেশ থেকে হিন্দুরা নদীর জলের উপরে দাঁড়িয়ে রয়েছে, তারা ভারতে আসতে চায়। এপারে বিএসএফ কড়া পাহারা দিয়ে রেখে দিয়েছে। ফলে আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এবং সীমান্তে এটি শুধু একটি সীমান্ত ইস্যু নয়, পরিকল্পিত ডেমোগ্রাফিক গেম। সংখ্যাটা লক্ষ্য করুন, ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমের সংখ্যা 2 কোটির ওপর, আবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা 1.5 কোটির ওপর। 2001 সালে অটল বিহারী বাজপেয়ী একটা রাস্তা খুঁজতে চেয়েছিলেন, মিডল পাথ। তিনি মাধবগড় বলে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন এই সমস্যা দেখার জন্যে। সেই কমিটি একটি অত্যন্ত বাস্তবসম্মত সুপারিশ করেছিল, সেটা হলো অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ওয়ার্ক পারমিট দিয়ে ভারতে রাখা। কিন্তু আজ সেই আলোচনার পথ বন্ধ। কেন? কারণ বাংলাদেশের বর্তমান প্রশাসনের মূল ভিত্তি হলো তীব্র ভারত বিরোধিতা। মোহাম্মদ ইউনূস চলে গেছেন, মোহাম্মদ তারেক রহমান এসেছেন, কিন্তু ব্যাখ্যা, সেই ভিত্তিটা এক রয়ে গেছে। বাংলাদেশে রাজনীতি করতে গেলে ভারত বিদ্বেষ সেখানকার রাজনৈতিক দলগুলোর খুব বড় মূলধন। এই মূলধন না থাকায় বা ভালোভাবে ব্যবহার না করায় শেখ হাসিনার পতন হয়েছে। আর এই মূলধনের জন্য তারেক রহমান ভারতের বন্ধুত্বের হাত ধরতে চাইছেন না, ফিরিয়ে দিয়েছেন। এখানেই আসে পাকিস্তানের কথা। গোয়েন্দা রিপোর্ট এবং ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাকিস্তান এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে ভারতকে চাপে ফেলতে চাইছে। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক কঠোর অবস্থান, অপারেশন সিন্দুরে পরাজয়ের বদলা নিতে পাকিস্তানের পূর্ব সীমান্তকে অস্থির করে তোলার ছক, সে কথা স্পষ্টই বলেছেও পাকিস্তান। বলেছে এবার যুদ্ধ হবে ভারতের পূর্ব সীমান্তে। আর সেই উদ্দেশ্য সামনে রেখে পাকিস্তানের বড় কর্তারা, সামরিক কর্তা, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন। তাদের সামরিক বাহিনীর বড় কর্তারা বাংলাদেশ সফর করেছেন। আবার বাংলাদেশ সরকারও তাদের সামরিক বড় কর্তাদের সেখানে পাঠাচ্ছেন। সুতরাং পাকিস্তান যে বলেছে এবার যুদ্ধ হবে ভারতের পূর্ব সীমান্তে, সেটা বোধহয় খুব একটা মিথ্যে তো নয়, বরং সেই পথে খুব দ্রুত এগিয়ে চলেছে পাকিস্তান। আর বাংলাদেশ সরকার তারা না বুঝে ভারত বিরোধিতার কারণে সেই ফাঁদে পা দিচ্ছে। শেখ হাসিনার পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজ শুধু এই দুই দেশের সমস্যা নয়,
বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা ভরসার জায়গা এখনো আছে, যদিও এই সামনের সপ্তাহে 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে বসতে চলেছে বিএসএফ এবং বিজিবির কেন্দ্রীয় পর্যায়ের উচ্চ তরফের বৈঠক। মহাপরিচালক ও শীর্ষ কর্মকর্তারা দুই সংগঠনের তারা বসবেন আলোচনার টেবিলে। কিন্তু সত্যিই কি কোনো সমাধান বেরিয়ে আসবে? আমার বিশ্লেষণ বলছে সমাধান পাওয়া কঠিন শুধু নয়, অসম্ভব। কারণ উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। তাই এই বৈঠকটি কেবল একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা হয়ে থাকার সম্ভাবনাই প্রবল। আর যদি এই বৈঠকে কোনো রফাসূত্র না মেলে, তবে সীমান্তে সংঘাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা ভয়ঙ্কর। 90% এটি অপারেশন সিন্দুরের মতো কোনো পরিস্থিতি কি তৈরি করতেই পারে। ভারত যে আর কোনো নরম অবস্থানে থাকবে না, তা দিল্লির সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখিয়ে দিয়েছে। এই খবরও আসছে দিল্লির রাজনৈতিক সূত্র থেকে, বাংলাদেশের হিন্দুদের যদি এবার গ্রহণ করে ভারত, তবে তাদের জনসংখ্যার আনুপাতিক হারে বাংলাদেশের ভূমির দখল নেবে ভারত। অর্থাৎ বাংলাদেশের 17 কোটি জনতার যদি 1.5 কোটি চলে আসে, তাহলে সেই পরিমাণ, ওই 1.5 কোটির পরিমাণের আনুপাতিক হারে বাংলাদেশের ভূমির দখল নেবে ভারত। এমন কথাও আসছে বর্তমানের সঙ্গে পুরনো বকেয়া হিসাবও মিটিয়ে নিতে এবার পারে ভারত। এছাড়া ভারত সরকার এখন তার উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা এবং ভারতের অখণ্ডতা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অটল। তাদের কাছে এটি কেবল আর সীমান্ত ইস্যু নয়, এটি জাতীয় অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে বাংলাদেশের বর্তমান শাসকরা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারত বিরোধিতাকে হাতিয়ার করেছেন। বাংলাদেশের হিন্দুরা তাই আজ এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, কূটনীতির কি এখনো জেতার সুযোগ আছে, নাকি ভারতের পাবলিক ডিপ্লোমেসি বা সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগের পথ ছাড়া আর কিছুই বাকি নেই? নাকি আমাদের প্রস্তুত থাকতে হবে এক অনাকাঙ্ক্ষিত সংঘাতের জন্য? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই পরিস্থিতি কি আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব, নাকি আমরা একটি বড় সংঘাতের দ্বার প্রান্তে? এই সম্ভাবনা কিন্তু এখন যত দিন যাচ্ছে তত কিন্তু একদম প্রকট হয়ে উঠছে। আর অনুপ্রবেশকারীদের নিয়ে যে সমস্যা আজ বেঁধেছে, এই সমস্যায় যদি বাংলাদেশ তাদের নিজেদের মানুষদের ফিরিয়ে না নিতে চায়, তাহলে ভারতের সামনে, আবার বলছি, সামরিক সংঘাত ছাড়া কোনো রাস্তা নেই। আর তার পাল্টা হিসাবে যদি বাংলাদেশের হিন্দুদের ওপরে কোনো রকম অত্যাচার হয়, এবার ভারত মুখ দর্শক হয়ে বসে থাকবে না এবং ওই বাংলাদেশের হিন্দুরা উদ্বাস্তু হয়ে ভারতে আসবে। আবার লাখে লাখে 1.5 কোটি, ভারত আর সেই পথে চলবে না, মেনে নেবে না। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।